হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন সকালবেলা, আর আজকে তো ছুটির দিন, তাই অন্যরকম একটা আনন্দ। ছুটির দিনগুলো আমি খুব এনজয় করি। আগের দিন সব কিছু গুছিয়ে রাখি, আবার দেখা যায় বাসায় অনেক কাজও থাকে, সেগুলো করে নিই। তারপর নিজের মতো করে কেনাকাটা করা, বাইরে ঘোরা, বাচ্চাদের সাথে সময় দেওয়া, সব কিছু মিলে সত্যি খুব চমৎকার। যারা জব করে তারাই বুঝতে পারবে যে আসলে ছুটির দিনগুলো অন্যরকম একটা আনন্দ লাগে। তো সকালবেলা উঠে নিজে একটু ফ্রেশ হয়ে তারপর একটু বারান্দায় চলে আসলাম। ফ্রেশ বাতাসটা নিতে খুব ইচ্ছে হয়। সকালবেলা উঠে যদি একদম ফ্রেশ বাতাসটা নিঃশ্বাসের সাথে নিয়ে নেন, দেখবেন আপনার শরীরটা ভালো লাগবে। তো এখন কিচেনে যাব, গিয়ে ব্রেকফাস্ট রেডি করব। খুব লাইট খাবার এখন খেতে হয়। দুজনে মিলে খেলাম। চাটা তো একটু অ্যাভয়েড করছি, চা আজকে খাচ্ছি না। তো আমার হাজব্যান্ড বলল জবে গিয়েই তারপর কফিটা খাবে। তো আমার এক ফ্রেন্ড, ওনার জন্য খাদি থেকে ড্রেস কিনেছিলাম, উনি বাস স্টপে এসে নিয়ে নিল, আমি দিয়ে আসলাম। তো আমার হাজব্যান্ড রেডি হয়ে চলে আসছে। এখন আমরা দুজনে একটু কেনাকাটা করতে যাব। ওর তো জব আছে, সেজন্য একবারেই রেডি হয়ে বের হয়েছে। আমি গ্রিন সিটির দিকে যাচ্ছি। গ্রিন সিটি গিয়ে আমাদের মানে সাপ্তাহিক যে কেনাকাটাটা সেটা করে নেব। আমি চলে আসলাম কুইন্স মার্কেটে, আপটন পার্কে। এখানে এসে আমি একটু গোস্ত নিলাম। মুরগির গোস্ত এক বক্স নিতে হয় আমার, মানে চিকেন লেগটা নিতে হয়। প্রত্যেক সপ্তাহে এক বক্স করে নিই, আবার অনেক সময় দেখা যায় 2 সপ্তাহ পর পরও নিই। আর কিছু সবজি কিনে নিলাম। এখন আমি আরেকটা শপে যাব, যে ইন্ডিয়ান শপ থেকে আমি সবসময় কেনাকাটা করি। ওখানটায় গিয়ে চাল কিনবো, ভাতের চাল, তারপর আরও কিছু কেনাকাটা ওখান থেকে করব। ওখানটায় অনেক সুন্দর সুন্দর সবজি বলেন, তারপর ফ্রুটসও মাঝে মধ্যে ভালো পাওয়া যায়, পেয়ারা, বড়ই, দেশীয় খাবারগুলো তো নিয়ে নিলাম। এখন গাড়িতে সব কিছু নিয়ে নিয়েছি। যাওয়ার সময় মনে হয় যে একটু মাছের দোকান দেখি, তো মাছের জন্য তো টিভিতে অ্যাড দিয়েছিল, দেখলাম যে না, কোয়ালিটি খুব বেশি একটা ভালো না। তখন আমি মাছ বাজার থেকে হালকা একটু কেনাকাটা, যেমন একটা রুই মাছ, তারপর একটু বেগুন, ছোট ছোট বেগুন, যেটা কিনা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে মাছ দিয়ে রান্না করলে। তো আমার হাজব্যান্ডকে স্টার্ট ফুটে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে এসে সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে একটা পাকা পেঁপে কিনে নিয়ে আসছি, সেটা কেটে আদিয়ানের সামনে এনেছি যে বাবা একটু খাও, তোমার শরীরের জন্য ভালো। কিছুতেই খাবে না। তারপর আমি আবার একটু ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। আমার আজকে স্টার্ট ফুড সেন্টারে একটু কাজ আছে, সেই সময়টায় তো গাড়ি নিয়ে আসতে পারিনি, কারণ এখানে সেখানে তো এদেশে গাড়ি রাখা যায় না। আমি হেঁটেই চলে আসলাম। আমি এখানে একটু ব্যাংকে যাব, ব্যাংকে অল্প একটু কাজ আছে। আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি আমার সাথে আসো, বলে যে না, আমার আজকে সময় হবে না, তুমিই যাও। স্টার্টফোর্ড সেন্টারে কিন্তু অনেক শপ আছে, জুয়েলারি শপ বলেন। একটা জুয়েলারি শপে আমি সেদিন গিয়েছিলাম, আমি ভিডিও করতে পারিনি। সেখানটা একদম তুর্কি, এত সুন্দর সুন্দর জুয়েলারি, অনেক সুন্দর জুয়েলারিগুলো। যে গেট দিয়ে আমি এখন গেলাম, পেছনের গেট দিয়ে, ঠিক সেই গেট দিয়ে যাওয়ার পর দুটো দোকান পরেই সেই তুর্কি দোকানের শপটা, একজন বাঙালি ভাইয়ের। খুবই সুন্দর, আপনার হাতের ডান দিকেই পাবেন দোকানটা। এবং প্রত্যেকটা আংটি, ইয়াররিং এত সুন্দর ছিল, দামাদামি করলেও একটু কমে দিয়ে দেয়। একদম রূপার মধ্যে ডিজাইনগুলো করা, আমার খুব পছন্দ হয়েছিল। তো আমার সেই ফুলের দোকানটা স্টার্টফোর্ড সেন্টারে, আমি স্টার্টফোর্ড সেন্টারে আসলেই এই দোকানটায় আসি, একটু ঘুরে ঘুরে দেখি, অনেক সুন্দর। তো এগুলো দেখার পর আমার কাছে মনে হলো যে এখানে তো আরও কতগুলো দোকান আছে ড্রেসের। এবার আপনারা হয়তো বা খেয়াল করেছেন, আমরা কিন্তু কোথাও হলিডেতে যাইনি। আমরা সহজেই আসলে যাই না, দেখা যায় ওয়ান ডে ট্রিপগুলোতে যাই। আসলে আয়াজ এবার এয়ার 9-এ উঠবে, সেজন্য আমি খুব টেনশনে যে আল্লাহ জিসিসিতে কী করবে, এই 2 বছর ও ঠিক মতো পড়াশোনা করবে কিনা, এগুলো নিয়ে আমার খুব টেনশন বেড়ে গিয়েছে। তো
আমার হাজব্যান্ড বলল যে না, কোথাও তো একটু যাওয়া দরকার। তো এখন যাচ্ছি না, স্কুল যেহেতু নেক্সট উইকে খুলে যাচ্ছে, আমাদের ইচ্ছে আছে নেক্সট কোনো বন্ধ আসলে তখন ইনশাল্লাহ যাব। এবং মোটামুটি একটা প্রিপারেশন নিয়েছি যে কোথায় যাব, এখন বলতে চাচ্ছি না। আর সেজন্য টুকি করে একটু কেনাকাটা করি আর কি, যে এই জিনিসটা কিনি, এটা পরে যাব বা সেখানটায় গিয়ে পরবো, মানে ভালো লাগলে কেনা আর কি। তো কয়েকটা দোকান ঘুরলাম। যখন ভালো ভালো টপস কিনতে চাইবেন অল্প দামে, সুন্দর সুন্দর, তখন স্টার্টফোর সেন্টারে আসতে পারেন। স্টার্টফোর সেন্টার অনেকগুলো দোকান আছে, সুন্দর সুন্দর টপস। যেমন এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা একটু ড্রেস এবং ফুল স্লিভ, যেহেতু উইন্টার চলে আসছে, তো লালটা আমার ভালো লেগেছে। আমি ট্রায়াল রুমে গিয়ে ট্রায়ালও দিয়েছি, মনে হলো যে না, লালটা আমাকে খুব ভালো লাগছিল। তাই মনে হলো যে তাহলে একটা ড্রেস কিনে নিই। আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, আজকে হচ্ছে আমার হোমাটন হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট। আজকে আমার 3টা অ্যাপয়েন্টমেন্ট একসাথে পড়েছে, একটা ছিল নিউহাম হসপিটালে, একটা ছিল হোমাটন হসপিটালে। তো আমি ভাবলাম যে আমি নিউহাম হসপিটালেরটা বাদ দিয়ে দিই, কারণ হোমাটনে আমি গিয়ে মানে জয়েন হই। এতগুলো অ্যাপয়েন্টমেন্ট আমি একসাথে একই টাইমে আমি যেতে পারবো না, দুপুর 2টোর দিকে। তো আমি ভাবলাম স্টার্টফোর সেন্টারের কাজগুলো একটু সেরে এখান থেকে আমি বাসে উঠে চলে যাব। বাচ্চাদের আমি বলে আসছি যে আমি স্টার্টফোর সেন্টারের কাজগুলো সেরে আমি সেখান থেকে ডিরেক্ট আমি হসপিটালে চলে যাব। তো আমি ঘোরাফেরা করার পর মনে হলো যে আমার যদি ক্ষুধা লেগে যায়, আমি অনেকক্ষণ ধরেই তো বের হয়েছি, তাহলে আমি একটা কাজ করি, কিছু বাদাম, একটা পানির বোতল আমি কিনে নিয়ে যাই। যদি হসপিটালে যেতে একটু ক্ষুধা লাগে তাহলে আমি এগুলো খেতে পারবো। আমি পান শপে একটু আসছিলাম, পান শপ আমার খুবই পছন্দের একটা জায়গা, কিনি আর না কিনি কেন জানি ঘুরতে খুব ভালো লাগে। আর যখন লন্ডনে আসছিলাম তখন তো এই পান শপ দিয়ে আমি অনেক কিছু করতাম, পান শপ থেকে অনেক কিছু কিনতাম। সেই সময়টাই তো এত হিসাবই ছিলাম। আর পান শপই যারা প্রথম আসে তাদের এই পান শপই ভরসা থাকে, এখান থেকে অনেক প্লেট কিনে, গ্লাস কিনে, খুব রিজনেবল হয় যারা নতুন নতুন আসে। আমার ক্ষেত্রেও তেমনটা হয়েছিল, আমারও ভালো লাগতো। আর ওই সময়টায় আরও অনেক কিছু পাওয়া যেত পান শপে। এখন তো দাম কিছুটা বেড়ে গিয়েছে, আর সেই সময়টায় সব কিছু ওই 1 টাকাই ছিল। কিন্তু এখন যেমন পান শপ বললে সেই 1 পাউন্ড নেই, এখন 4, 5, 6, 10 পাউন্ডও চলে গিয়েছে এরকম। পান শপ এখন অনেক ভালোভাবে সাজিয়েছে। আর আমাদের স্টার্টফোর্ডের পাউন্ড শপটা অনেক সুন্দর, এখানে সব কিছু আছে, কার্টিন হতে শুরু করে বাচ্চাদের কাপড় চোপড় সব কিছু মিলে চমৎকার। অনেকেই এখান থেকে কেনাকাটা করে, তবে পাউন্ড শপে আসলে আমার কাছে সেই শোপিস টাইপের জিনিসপত্র আর বাচ্চাদের একটু আঁকাঝাঁকার জিনিসপত্র, এগুলো ছাড়া আমার আর কিছু কিনতে ইচ্ছা হয় না। আরেকটা হচ্ছে আমি স্কচ টিপগুলো কিনি, মাঝে মধ্যে একটু ব্যাটারিটা কিনি, এগুলো এই কয়টা জিনিস আমার খুব ভালো লাগে। আর গার্ডেনের যদি কিছু কিনি টুকিটাকি। তা আমি ফাইনালি লিডেলে চলে আসছি। লিডেলে এসে দেখলাম মোটামুটি অনেক চিপ প্রাইস যাচ্ছে অনেক কিছু। তো আমি এখন একটু নাট কিনে নিব। আগে রসন আপার জন্য যখন নাট কিনতাম, যাওয়ার পথে লিডেল থেকে নিয়ে নিতাম। লিডেলের নাটটা রসন আপু খুব পছন্দ করতো, তাই লিডেলে আসলে আর রয়্যাল লন্ডন হসপিটালের আশেপাশে গেলে রসন আপার কথা খুব মনে পড়ে যায়। বাদাম নিয়ে নিলাম, এই বাদামটাই নিয়ে নিয়েছি, কারণ কি আমি কাজু বাদাম বলেন, আলমন্ড বলেন, এগুলো খেলে মানে মুখের মধ্যে আমার পিম্পল চলে আসছে। সেই জন্য আমার মনে হলো যে না থাক, আমি নর্মাল সেই চীনাবাদাম টাইপের সেটাই খাই, সেটা খেলে আমার অত পিম্পল আসে না। তো একটা জুয়েলারি শপ দেখলাম, সেটা একটু ঘুরে তারপরে এখন আমি বাসের জন্য চলে যাচ্ছি। আমাদের এখান থেকে বাসে করে হোমাটনে যেতে খুব বেশি একটা সময় লাগে না, আমি যেমন 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু হসপিটালে চলে যেতে পারবো। এখন দুপুর 1:20 মতো বাজে, তাই ভাবলাম যে না তাহলে এখনই চলে যাই। তো আমি বাস দেখছিলাম, 308 বাসটা যায়, এবং 308 বাস আমার বাসার সামনেও যায়। তো এখন আমি 308 নিয়ে হোমাটন হসপিটালের দিকে এগোচ্ছি। আমাকে আজকে অ্যাপয়েন্টমেন্টে দিয়েছে, ওই যে আমি ইমার্জেন্সিতে গিয়েছিলাম হসপিটালে, সেই জন্য ওনারা আমাকে আরও টেস্ট করবে। বললাম ঠিক আছে, সমস্যা নেই। ওই সব সময় একটু অসুস্থ হলে আমাকে অনেক টেস্ট করে, অনেক স্পেশালিস্টরা দেখে।
তারপর আল্লাহ তাআলার অশেষ রহমতে দেখা যায় যে না আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি। তো এবারও দেখা যাক কি হয়। আল্লাহর কাছে তো দোয়া করছি, ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকবে। একটু বাদাম খেতে খেতে আমি যাচ্ছি, ফ্যানটাও ছেড়ে দিয়েছি। আমার হাজব্যান্ড তো জানে আমি এখন হসপিটালে যাব, তো সেই জন্য আবার ফোন করে একটু খবর নিল যে আমি কি বাসে উঠেছি কি না। হসপিটালে গাড়ি নিয়ে যাওয়া যায়, কিন্তু গাড়ি রাখার জায়গাটা পাওয়া যায় না। আপনি পে করে রাখতে পারবেন, কিন্তু স্পেস অ্যাভেলেবেল না, সেই জন্য আমি গাড়িটা নিতে চাই না। আমার বাসে করে যেতেই ভালো লাগে। আমি দোতলা বাসের উপরে এসে বসলাম, এত ভালো লাগে দোতলায় বসে, একদম সামনের সিটটায় বসে আপনি ঘুরবেন, মনে হবে যে একদম সব কিছু দেখছেন, অনেক সুন্দর লাগে। ঠিক এমন লাগে যেমনটা আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। এখন সাদিয়ানদের স্কুলের সামনে দিয়ে, মানে এই রাস্তাটাই তো আমাদের স্কুলের রাস্তা, এখান দিয়ে বাসটা যাচ্ছে। তো সুন্দর প্রকৃতি, সাথে বাদাম এবং একটা ফ্যান, কেমন লাগছে? আমার তো অনেক বেশি ভালো লাগছে। একদিন, দুদিন, 3 দিন করে দিন থেকে মাস, মাস থেকে বছর চলে যাচ্ছে। জীবনটা কেমন যেন ডে বাই ডে শর্ট হয়ে আসছে, মানে আপনার বেঁচে থাকার দিনগুলো কমে আসছে বয়সের বাড়ার সাথে সাথে। তো আল্লাহর কাছে তো সবসময় দোয়া করি আল্লাহ যেন সুস্থ রাখে, বাচ্চাদের যেন মানুষ করে যেতে পারি। বাচ্চাদের নিয়ে অনেক টেনশন করি। আমার কাছে কেন জানি মনে একটা মায়ের হাজব্যান্ড বলেন, নিজের বাবার বাড়ি বলেন, সব কিছু ছাড়া প্রথমেই সন্তানদের কথা মনে হয় যে ওদেরকে আল্লাহ ভালো রাখুক, আর ওদের জন্যই বাঁচতে চাই। তো আমার ক্ষেত্রেও সেটা, আমিও চাই আমার 3টা সন্তানকে স্টাবলিশ করে দিয়ে যেতে, যে আল্লাহ যেন ওই পর্যন্তই বাঁচিয়ে রাখে, যেন ওদেরকে আমি একটা পর্যায়ে রেখে যেতে পারি, এবং ওরা যেন কারো কাছে কখনো হাত না পাতে এবং কারোর সাথে খারাপ ব্যবহার না করে, সবাই যেন ওদের ব্যবহারে সন্তুষ্ট থাকে। এটা আমার খুব চাওয়া, মানে ওরা যেন প্রকৃত একটা মানুষ হয়, এটা আমি খুব চাই। তো ইনশাল্লাহ আল্লাহ নিরাশ করবেন না, যা চাই উনি সব দেয় আমাকে। আমি আজ পর্যন্ত যা চেয়েছি আলহামদুলিল্লাহ তাই পেয়েছি। আমি নিজেই অনেক সময় অবাক হয়ে যাই যে আল্লাহ এত ভালোবাসেন আমাকে। তো দোয়া করবেন আমার সন্তানদের জন্য। আমার সবচেয়ে ছোট চাচা, ওনাকে আমার দাদি আরবি লাইনে পড়িয়েছে, মানে হুজুর টাইপের বানিয়েছে। উনি আরবি লাইনে মাস্টার্স পাস করে উনি সরকারি কাজী হিসেবে আছেন। আমার দাদির একটা ড্রিম ছিল যে ওনার 4টা ছেলের মধ্যে একটা ছেলে আরবি লাইনে পড়াবে। তো আল্লাহ সেই ড্রিম ফুলফিল করে দিয়েছে। আমি বোধহয় এই স্টোরিটা আপনাদের এর আগেও শুনিয়েছিলাম। তা আমার চাচার 2 ছেলে 1 মেয়ে। চাচা আবার সেই 3 সন্তানকে আরবি লাইনেই পড়িয়েছে, এবং বড় ছেলেকে মুফতি বানিয়েছে, ছোট ছেলেকেও ভালো পড়াশোনা করাচ্ছে, ও স্টার পাওয়া, মানে গোল্ডেন A+ পাওয়া। মেয়েটাও খুব সুন্দর, খুব ইসলামিক। তা আমার এই চাচার ছেলের জন্য অনেক মেয়ে দেখা হয়েছে। চাচার ছেলেগুলো খুব ভদ্র, তো খুব ভালো ভালো মেয়েই দেখেছে, এবং আমি সব জানি। আমার চাচির সাথে, আমার ফুপির সাথে আমি খুব অ্যাটাচ। তো ওরা আবার আমাকে সব বলে যে কবে কোথায় যাচ্ছে। আমার দাদিকে ওরা খুব সম্মান করতো। আমার এই চাচি আমার দাদিকে টেক কেয়ার করতো, ছোটো চাচি। আমার দাদি অনেক দোয়াও দিয়ে গেছে। তো সেই দোয়াই হয়তো বা কাজে লেগেছে। তো এখানে বিয়ে ঠিক করে, ওখানে বিয়ে ঠিক করে, এটা হয় না ওটা হয় না, ফাইনালি এমন ভালো একটা মেয়ে ওরা পেয়েছে। মানে আমি যে ইনফরমেশনগুলো নিয়েছি সব কিছু মিলিয়ে খুব পারফেক্ট একটা মেয়ে পেয়েছে। মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, খুবই ধার্মিক। সে আপন বোনের জামাইদের সামনেও কখনো ফেস দেখায়নি। দেখতেও দুধে আলতা, মাশাল্লাহ অনেক সুন্দর। ছবিতে অতটুক না হলেও সামনাসামনি নাকি আরও বেশি সুন্দর। আমার আপন ছোট বোনই দেখে আসছে। তো আজকে সেই চাচাতো ভাইটার আক্ত হলো, ডিসেম্বরে বিয়ে, এবং সবাই খুব খুশি। আমার ছোটো বোন বলল, আপু আমি এত খুশি হয়েছি ভাইয়ার কপাল দেখে, মাশাল্লাহ এত ভালো একটা মেয়ে পেয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা বড় বোন হিসেবে তো দোয়া করব শুধু, আল্লাহ ওদেরকে অনেক সুখে রাখুক, অনেক বেশি সুখে রাখুক। আর আমার চাচাই 3 সন্তানকে যেভাবে মানুষ করেছে, আর সব বাবা মারই উচিত যে আখিরাতের চিন্তা করা।
কিন্তু সবার ক্ষেত্রে সেটা হয় না। চাচা যেহেতু এই লাইনে, চাচার ক্ষেত্রে হয়েছে এবং আমি খুব খুশি আছি যে না, ভালো করেছে। আমার চাচাতো বোনটা অনেক সুন্দরী। আমি চাচাকে মাঝে মধ্যে বলি যে ওকে আমি লন্ডনে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিই। আমার চাচা বলে না, আমি ওই আরবি লাইনের ছেলে ছাড়া বিয়ে দেব না, আমি বিদেশে ছেলে মেয়ে দিব না, পাঠাবো না, বাংলাদেশেই থাকবে, কিন্তু ইসলামিক পথে থাকতে হবে। তো যাক, আল্লাহ যেন আমার চাচার আশা পূরণ করে। আমার চাচা আমার দাদা দাদির খুব বাধ্যগত সন্তান ছিল, খুব বেশি। মানে আমি আমার এই ছোটো চাচারাই দেখেছি, আমার অন্যান্য চাচারও খুব বাধ্যগত, কিন্তু উনি একটু বেশি, খুব বেশি। কখনো ওনার বাবা মার সাথে খারাপ ব্যবহার তো করেইনি। এবং আমার দাদি খুব হ্যাপি ছিলেন এবং শেষ মুহূর্তে এই ছেলের বাসায় উনি কাটিয়েছেন এবং এই ছেলের বাসায় থেকেই কিন্তু তার মৃত্যুটা হয়েছে। তা আমার দাদিকে আমি দেখেছি, উনি আমাকে অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি দোয়া দিয়ে গেছে। আর আমার এই চাচাতো ভাই বোনদেরকে, আমার বিশেষ করে এই চাচার এই ছেলেটাকে, আমি ওকে দেখতাম, ও সবসময় আমার দাদির টেক কেয়ার করতো, ওর মায়ের সাথে সাথে ও করতো টেক কেয়ার। তো দোয়া আসলে অনেক বড় একটা জিনিস। আল্লাহ সেই দোয়াতে ওদেরকে ভালো রাখুক, দোয়া করি। আপনারাও দোয়া করবেন ওদের জন্য। তো আমি কিন্তু একদম আস্তে আস্তে হোমাটন হসপিটালের কাছেই চলে আসছি। বাস থেকে নেমেও একটু হেঁটে যেতে হয়। তারপর আমি আমার যে লেটারটা এসছে সেটা রিসেপশনে দেখাবো, ওরা আমাকে দেখিয়ে দেবে আমি কোথায় গিয়ে বসবো, তারপর আমাকে দেখবে। আমি যখন হসপিটালে গিয়েছিলাম তখন ওরা আমার স্ক্যান করেছিল, তখন বলল যে আমাদের কাছে কেমন যেন একটু ডাউট হচ্ছে, তোমার সব কিছু ভালো, তারপর আমরা চাচ্ছি এটা নিয়ে আরেকটু বসতে। বলবো ঠিক আছে। সেটা আবার ওরা ক্যান্সার রিসার্চ এরকম টাইপের জায়গায় পাঠিয়েছে, সেই ডক্টররা আজকে আমার সাথে কথা বলবে। তো আল্লাহ ভরসা। তো আমি হসপিটালের ফুলগুলো দেখতে দেখতে এখন যাচ্ছি। হসপিটালটা খুব সুন্দর করে সাজানো। আমাদের এই টাইপের এরিয়াগুলো তো অত উন্নত না যতটা না সেন্ট্রাল লন্ডন, আরও বড় বড় জায়গা আছে। রওশন আপুর কাছে যেতাম বিভিন্ন হসপিটালে, সেগুলো খুব ভালো উন্নত জায়গা। তারপরেও যতটুকু সুন্দর করে সাজায় ভালোই লাগে। ওয়েটিং রুমে ছিলাম, ডক্টর এখন ডাকবে, আমার সব কিছু ঠিক আছে। ডক্টর বলল আমি খুবই হ্যাপি, তোমার সব কিছু পারফেক্ট আছে, যেটা নিয়ে ওরা ডাউট করেছিল সেটার কোনো আশঙ্কাই নেই। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আবার বাসে উঠে গেলাম। আজকে কিছুক্ষণ আগে ফোন এসছে। কে ফোন দিতে পারে? আমার লন্ডনের বাবার বাড়ি, মানে আমার আপার বাড়ি। আপা ফোন দিয়েছে যে তুমি কিন্তু কিছু রান্না বান্না করো না, তোমার বাসায় খাবার পাঠাচ্ছি। আমি বললাম কেন আবার এখন খাবার পাঠাতে হবে? বলে না স্কুল বন্ধ ছিল, বাচ্চারাও আসলো না আমার বাসায়, আমার বোনের মেয়েরা আসছিল, আপার খুব ইচ্ছে ছিল ওদেরকে এনে রান্না করে খাবে, বা আমার ইচ্ছে ছিল আমি আপার বাসায় বোনের মেয়েদের সাথে দেখা করতে নিয়ে যাবো, আপা ওদেরকে চেনে, কিন্তু আমি যেতে পারিনি আমার অসুস্থতার জন্য, এই জন্য আপা রান্নাবান্না করে আজকে পাঠাবে। তো বললাম আপনিও চলে আসবেন। আপা বললো দেখি যদি শরীরটা ভালো লাগে তাহলে আসবো। তা আপা যখন আসার কথা বলে আমার খুব ভালো লাগে, আমার মনে হয় যে আমার মা আসবে আমার বাসায় বেড়াতে। আমি আপাকে অনেক ভালোবাসি, আমি বলে বোঝাতে পারবো না, এত ভালোবাসি। তো এখন বাসায় যাব, বাজার সদাই তো সব কিছু ঠিক আছে। তারপর একটু গুছগাছ করব বাসাটা, বাচ্চাদের মানে কোথায় পড়তে দেব, কোথায় ভালো টিচার পাবো সেটা নিয়েও খুব টেনশন করছি। আমার হাজব্যান্ড বলে টিচার দরকার নেই, টিচার লাগবে না, এমনিতেই পড়ুক। আমি বলি না না, কেন লাগবে না, আয়াস একটু কোয়াইট, ওকে একটা টিচার দেওয়া দরকার। তো দেখা যাক আল্লাহ পাক কী করেন। ফাইনালি বাসার কাছে চলে আসছি। এখানেও বাস থেকে নেমে অনেকখানি হাঁটতে হয়। তো বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর একটু ফ্রেশ হয়ে বাচ্চাদের একটু খাবার দিলাম। আদিয়ান আয়াজ এখন নিজে নিজেও এয়ার ফ্রায়ারে অনেক কিছু দিয়ে খেয়ে ফেলে। আমি অনেক খুশি আছি ওরা যে কাজ শিখছে। আমি বলেছি যে দেখো বাবা, তোমার কিন্তু আদিয়ানকে একটু হেল্প করতে হবে, তুমি বড় হয়েছো, তোমার কিন্তু একটু শিখতে হবে। আদ্রিতে অত হেল্প করে না, আদ্রিতেও নিজেরটা নিজেই খেয়ে ফেলে। আবার আমার শাশুড়ির সাথে একটু কথা হলো, বাচ্চাদের সাথে শাশুড়ি কথা বললেন, গল্প করলেন। আমি মাঝে মধ্যেই শাশুড়িকে ফোন দিই, বাচ্চারা কথা বলে। আর আয়াস আদিয়ানকে কেউ যদি ইংলিশে প্রশ্ন করে হাউ আর ইউ, তারা বাংলায় উত্তর দেয়, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো। আমার শাশুড়ির সাথে ওরা বাংলায় কথা বলে, মানে ওরা যে ইংলিশে উত্তর দিবে তা না, ওরা ভাবে যে না বাঙালি বাংলায় উত্তর দেয়, বিশেষ করে আদিয়ান।
আমার অনেক ভালো লাগে মাশাআল্লাহ। তো শাশুড়ির সাথে অনেক গল্প হলো সব কিছু নিয়ে। আমার শাশুড়ির সাথে আমি একটু রাজনৈতিক গল্পও করি, আমার অনেক ভালো লাগে। তারপর ছোটো আপার সাথে একটু গল্প হলো, ছোটো ননাসের সাথে। উনিও আমার সাথে অনেক মানে ভালো গল্প করে। উনি আমার মানে অ্যাপেল ওয়াচটা খুব পছন্দ করে, সব সময় বলে যে তোমার ঘড়িটা অনেক সুন্দর। তা আমি একটা ননাসের জন্য ঘড়ি পাঠিয়ে দিয়েছি, সে সেটা পেয়েছে, সে খুব খুশি, সেজন্য আমাকে কল দিয়েছে। আমি অনেক খুশি, সত্যি কথা। কাউকে কিছু দিলে সে যদি খুশি হয়, অনেক বেশি খুশি। আমার হাজব্যান্ড কিন্তু বলতেও পারে না আমি যে আমার ননাসের শাশুড়িকে এটা সেটা দিই, ও ও অত কিছু জানে না। না, আমার ভালো লাগে যে না ওনারা এটা পছন্দ করেছে, ঠিক আছে দিয়ে দিই। অত মূল্যবান কিছু না, কিন্তু দিতে ভালো লাগে যে না একটা মানুষ খুশি হোক। খুশি হলেই তো খুশি হওয়া, তাই না? তো অনেকেই আছে যে অল্পতেই রাগ করে ফেলে যে না উনি আমার সাথে এটা করেছে, কিন্তু আমার সাথেও তো ওনারা অনেক খারাপ ব্যবহার করেছে জীবনে, ফার্স্ট লাইফে। কিন্তু এখন তো দেখলো যে না আমি তো অন্যরকম, আমি সবার সাথে মিশি, ওনাদের খুব আদর করি, এখন ওনারা অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এমনটাই হয়। তো আল্লাহ যেন আমাদের এই যে আন্তরিকতা শাশুড়ি ননদের সাথে, এটা যেন রাখে। আমার বড় ননদ খুব ভালো, উনি আমেরিকায় থাকেন। তো সব কিছু মিলে ছোট ফ্যামিলি, আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। তো এবার আমার হাজব্যান্ড ঠিক করেছে যে হজে যাবে এবছর। তো এবার মনে হচ্ছে যে আমার ছোট ননাসকে নিয়ে যাবে হজে। তাই এমনই যার যার ফ্যামিলিকে শেষে ভালোবাসবেই, এটাই হচ্ছে স্বাভাবিক। যে এবার ছোট বোনকে নিয়ে যাবে, ওমরাতে মা খালাদের নিয়ে গিয়েছিল, এবার ছোট বোন ওর সাথে যাবে। এটা হতেই পারে। যদি আমার হাজব্যান্ড অনেক কিছু আমার ক্ষেত্রে মানতে চায় না, কিন্তু আমি সব কিছু মেনে নিই যে না এটা কোনো ব্যাপার না, হয়ে যাক, এটা কোনো ব্যাপার না। যার যার রক্ত তার তার মায়া লাগবে, এটাই স্বাভাবিক। যাক একসাথে ঘুরে আসুক, আমি তো বাচ্চারা এখন যেতে পারছি না, যাক ওরা ঘুরে আসুক। তো এই তো আমার মোটামুটি বাসা ক্লিন হয়ে গেল। আপা ফোন দিয়েছে, ওনার শরীরটা নাকি একটু খারাপ লাগছে, উনি আসতে পারবে না। আমি অনেক খুশি হয়েছিলাম আপা আসবে আমাদের বাসায়, কিন্তু উনি খাবার পাঠিয়ে দিয়েছে ভাইয়াকে দিয়ে, আবার হাজব্যান্ডকে দিয়ে আমি নিয়ে আসলাম। ভাইয়া নিচে আসছিল গাড়ি নিয়ে, অনেক খাবার, আল্লাহ দেখি কি কি পাঠিয়েছে। আদ্রিতার জন্য খুব মায়া আপার, কারণ আপার রান্না আদ্রিতা খুব পছন্দ করে সেই ছোটোবেলা থেকে। তো সব সময় আদ্রিতার জন্য রোস্ট রান্না করবে, পোলাও রান্না করবে, মানে নিজের নানির মতো ভালোবাসা। আপা আমাকে অনেক ভালোবাসে, মানে আপনি আমার সম্পর্কে ওনার সামনে কোনো দিন একটা খারাপ কথা বলতে পারবেন না। ওনার ছেলের বড় আমার সম্পর্কে কিছু বলতে পারবে না, আপা সেটা মানতে পারে না। আপার কথা আমি ভালো, আমি অনেক ভালো, মনি ভালো মানে অনেক ভালো, শেষ। তো যাক আলহামদুলিল্লাহ। আমার মা সবসময় আপাকে ফোনে বলতেন আপনি আমার মেয়েকে দেখে রাখবেন। তো আপা আমাকে দেখে রাখে সব সময়। আপার হাজব্যান্ড আপা খুব আদর করে। আপার ছেলের বউগুলো আমাকে এত আদর করে, কোনো দিনও বলবে না যে আমার শাশুড়ি কেন ওনাকে এত আদর করে, কোনো দিনও না। ওরা উল্টো আমাকে ফোন করে বলবে আন্টি কী খেতে চান, কী এই সে বলে আপনি আমাদের ননাস, আপনাকে আদর করতে হবে, এই টাইপের আর কি। তো সব গুছিয়ে রাখার পর বাচ্চাদের বানানা এনে দিলাম। অনেক ট্রাই করি, এটা খাও সেটা খাও, তারা খেতেই চায় না। বানানা না খেলে আমার হাজব্যান্ড একটু পর অফিস থেকে এসে বলবে কী ব্যাপার ওদেরকে বানানা দাও নাই, তাহলে কী করছো তুমি সারাদিন, এই টাইপের প্রশ্ন আর কি। তা আগে ওদের বানানা খাওয়াই, ওদের ওয়াটার খাওয়াই, যে জানে না যেটা ওর বাবা এসে বলতে না পারে। ওর বাবার ধারণা আমি ওদের সৎমা, সেই জন্য আপন মায়ের মতো দায়িত্ব পালন করে রাখি। নিউজ দেখছিলাম, অনেক কষ্ট, বাংলাদেশে ভালো ভালো মানুষগুলো গুম হচ্ছে। জানি না দেশ কোন পরিস্থিতির দিকে যাচ্ছে, দোয়া করি যেন ভালো হয়। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। আপা খাবারের সাথে কিন্তু তার গার্ডেনের কিছু সবজিও পাঠিয়েছে, সিম, টমেটো, খুব ফ্রেশ ছিল। আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, 2 দিন তরকারি খাওয়া যাবে। তো এখন হাঁটাহাঁটি শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর সবার সাথে খেতে বসবো। খাবারগুলো আর আলাদা বাটিতে সাজাতে ইচ্ছে হলো না, মনে হলো এখান থেকেই সবাই খাই, যেহেতু গরম আছে খাবারগুলো। খাওয়ার পর বাকি যা থাকবে এভাবে আবার ফ্রিজে টাইড আপ করে রেখে দেবো। তা আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফিজ।